चलो स्टार्ट। So today we will going to discuss about a different type of democracy called deliberative democracy. So what is deliberative democracy? Deliberative democracy means dialogue, debate and discussions. It is the core concepts of the deliberative democracy. তার অর্থাৎ কি? অর্থাৎ গণতান্ত্রিক এই তত্ত্বের মতে বা ডেলিবারেটিভ ডেমোক্রেসির মতে গণতন্ত্রের অর্থ কিন্তু কেবলমাত্র জনগণের নির্বাচনে পার্টিসিপেট করা নয়, কিন্তু জনগণ যাতে করে ডায়লগ, ডিবেট এবং ডিসকাশনের মাধ্যমে, দ্বন্দ্বের মাধ্যমে, ডিবেটের মাধ্যমে নিজেরা বসে পড়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেটাই হচ্ছে ডেমোক্রেসির মূল উদ্দেশ্য। অর্থাৎ একটা ডেমোক্রেসি প্রক্রিয়া তখনই ভালো ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে যখন সবাই একসঙ্গে মিলিত হয়ে একটি ডিবেট শুরু করবে, এবং সেই ডিবেটের কাছ থেকে, যেমন আমরা হেগেলের কনসেপ্টে যদি যাই, হেগেল কি বলেছিলেন? হেগেল বলেছিলেন, দাঁড়াও এক মিনিট, হেগেল বলেছিলেন, কি বলেছিলেন? তার দ্বন্দ্ববাদের তত্ত্বে কি বলেছিলেন? যে থিসিস, অ্যান্টিথিসিস অ্যান্ড সিনথেসিসের কথা বলেছিলেন। অর্থাৎ কি? যে একটা থিসিস থাকবে, এই প্রকারের একটা থিসিস, এবং সেটাকে একটা অ্যান্টিথিসিস দ্বারা কন্ট্রাডিক্ট করা হবে, এবং সেই কন্ট্রাডিক্টের মাধ্যমে একটা সিনথেসিস বের হবে। ঠিক তেমনই ডেলিবারেটিভ ডেমোক্রেসিটা বলতে চেয়েছেন যে সবাই মিলিত হয়ে একটি থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস বের হবে, এবং সেই সিনথেসিসের মাধ্যমে যে পলিসি বের হবে, যে সিদ্ধান্ত গ্রহণ করবে সকলে মিলিত হয়ে, সেই সিদ্ধান্তকেই পলিসি রূপে গ্রহণ করা হবে জনগণের মঙ্গল সাধনের জন্য। অর্থাৎ এক কথায় যদি ডেলিবারেটিভ ডেমোক্রেসি বলা যায় কি না, ডায়লগ, ডিবেট অ্যান্ড ডিসকাশন। এখানে লেখা রয়েছে, democracy by definition involves the idea of deliberations. In present time, democracy is considered as a game of number, or in the word of J.S. Mill, tyranny of majority. অর্থাৎ কি? বর্তমান সময়ে গণতন্ত্র প্রক্রিয়া একটা নাম্বার গেমে পরিণত হয়েছে। অর্থাৎ কি না, কোনো পার্টি হয়তো 50% ভোট পেয়েছে এবং কোনো পার্টি হয়তো 40% ভোট পেয়েছে, তখন এই 40% ভোটের কিন্তু কোনো অস্তিত্বই নেই। যে 50% ভোটে জয়ী হয়েছে একটা পলিটিক্যাল পার্টি, সেখানে কিন্তু সেই পলিটিক্যাল পার্টিটাকে জয়ী হিসেবে ঘোষণা করা হবে, এবং সেই 50% যারা রুলিং পার্টিতে আসবে তারা কিন্তু এই 40%-এর ওপর ডমিনেটও করতে পারে, এবং সেক্ষেত্রে কিছু করার থাকবে না। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং, গণতন্ত্র প্রক্রিয়ার মধ্যে সবাইকে কিন্তু সমান অধিকার দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই যে একটা টায়ারনি অফ মেজরিটি, এই যে একটা গণতন্ত্র বর্তমান সময়ে নাম্বার অফ গেমে পরিণত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু গণতন্ত্রের যে আদর্শ ধারণা, সেই আদর্শ ধারণা কিন্তু রক্ষা পেয়ে চলতে পারছে না। ঠিক আছে? তাই জেএস মিল যেমন বলেছিলেন, টায়ারনি অফ মেজরিটি একটা ভিড়তন্ত্র হিসেবে পরিণত হয়েছে। অ্যাডভান্টেজ অফ এরপর ডেলিবারেটিভ ডেমোক্রেসির সুবিধাগুলি কী কী? অ্যাডভান্টেজেস অফ ডেলিবারেটিভ ডেমোক্রেসি: বেটার পলিসি মেকিং। যখন সবাই মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, তখন অবভিয়াসলি সমাজের প্রত্যেকটা সেকশন থেকে মানুষ, প্রত্যেকটা শ্রেণী থেকে মানুষ নিজেদের যে ইচ্ছা সেটা রাখার একটি সুযোগ পাবে, এবং নিজেদের যখন রাখার ইচ্ছে পাচ্ছে, সেখানে গণতন্ত্র প্রক্রিয়ার মধ্যে তাহলে একটা সুদক্ষ গণতন্ত্র প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজ এগোবে। যখন সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের, গরিব থেকে গরিব এবং বড় থেকে বড় মানুষের সবারই স্বার্থ সিদ্ধি হচ্ছে, সেখানেই আমরা বলবো একটা আদর্শ গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে। তাই বেটার পলিসি মেকিং, লস জেনারেট বাই ওয়াইডার কনসেন্ট। যে আইন তৈরি হবে সেটা কিন্তু প্রত্যেকটি মানুষ একটা ওয়াইডার কনসেন্ট, সকলের সহমতি দ্বারা কিন্তু তৈরি হবে। এমনটা নয় যে একজন কোনো মানুষ সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে মেনে চলতেছে, এটা হবে না। এরপর আসছে এক্সপোনেন্ট অফ ডেলিবারেটিভ ডেমোক্রেসি। ইট ইজ ভেরি মাচ ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্স
প্রত্যেকবার কিন্তু কোশ্চেন আসে যে ডেলিবারেটিভ ডেমোক্রেসির তাত্ত্বিকদের নাম লিখো বা তাত্ত্বিক কারা ছিলেন। তো প্রিসলে ছিলেন। প্রিসলে কী বলেছিলেন যে ডিসকাস ইজ নট স্টাম্বলিং ব্লক, অর্থাৎ ডিসকাশনের মাধ্যমে কিন্তু কখনোই কিন্তু পথের বাধা হয়ে দাঁড়াবে না, বাট ইনডিসপেন্সিবল প্রিলিমিনারি অফ এনি ওয়াইজ অ্যাকশন। কোনো ওয়াইজ অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে, কোনো বৌদ্ধিক কাজ করার আগে যদি ডিসকাশন করা হয়, সেটা কিন্তু একটা অপরিহার্য উপাদান হিসেবেই কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ কোনো ইম্পর্টেন্ট কাজ করার আগে যদি 5 লোক মিলে সেটাকে একটা জিনিস নিয়ে ডিসকাশন করা হয়, সেখান থেকে কিন্তু কিছু একটা ভালোই সিদ্ধান্ত উঠে আসবে। ঠিক আছে, তাই প্রিসলে বলেছেন কি যে কোনো একটা ওয়াইজ অ্যাকশন করার প্রিলিমিনারি স্টেজ হওয়া উচিত ডিসকাশন। অ্যারিস্টটল কি বলেছেন? ইন অর্ডিনারি পিপল deliberating ক্যান অ্যারাইভ অ্যাট বেটার ডিসিশন দেন এক্সপার্ট অ্যাক্টিং অ্যালোন। ইনি একটি খুবই ভালো ধারণা দিয়েছিলেন যে একজন এক্সপার্ট, কোনো ফিল্ডের একটা এক্সপার্ট রয়েছে, সে এক্সপার্ট নিজে একা সিদ্ধান্ত নিলে সে যে পরিমাণ ভালো সিদ্ধান্ত নিতে পারবে বা ভালো পলিসি মেকিং তৈরি করতে পারবে, তার থেকেও যদি 5 জন অর্ডিনারি পিপল মিলিত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা কিন্তু অনেক গুণ ভালো হবে। আচ্ছা, একজন এক্সপার্টের সিদ্ধান্ত গ্রহণের থেকে 5 জন অর্ডিনারি পিপলের সিদ্ধান্ত গ্রহণ করা বা ডিসকাশনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু বেশি উপযোগী হবে। ঠিক আছে। জন রলস বলেছে রেশনাল পিপল হ্যাভিং ডিফারেন্ট কম্প্রিহেন্সিভ ডক্টরিনস ক্যান অ্যারাইভ অ্যাট দ্য ওভারল্যাপিং কনসেনসাস। হান্না আরেন্ট বলেছেন অ্যান্ড অ্যাডভোকেটস of active political participation by people in civil affairs to her participation in political affairs is human condition. হান্না আরেন্ট কিন্তু সর্বদাই পলিটিক্যাল পার্টিসিপেশনের উপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে হিটলার যে জিউসদের উপর যে অত্যাচার করেছিলেন, সেক্ষেত্রেও কিন্তু হিটলারের যতটা দোষ ছিল সেই পরিমাণ দোষ কিন্তু জিউসদেরও ছিল। কেন? তার কারণ তারা কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশন থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তারা ইকোনমির উপর এতটাই ফোকাস করেছিল যে তারা পলিটিক্যাল কী হচ্ছে রাজনীতিতে, দেশের রাজনীতিতে, সেদিকে তারা চক্ষুপাত করেননি। ঠিক আছে, যার কারণে তাদেরকে খুবই একটা খারাপ পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। অমর্ত্য সেন কী বলেছেন? গিভস দ্য কনসেপ্ট অফ পাবলিক রিজনিং, অর্থাৎ জনগণের বৌদ্ধিকতার কথা বলেছিলেন। পাবলিক ডিবেট ইজ নেসেসারি ফর মেকিং সাউন্ড পাবলিক পলিসি। অমর্ত্য সেন কী বলছেন যে পাবলিক ডিবেট ইজ নেসেসারি, অর্থাৎ ফর সাউন্ড দ্য পাবলিক পলিসি, অর্থাৎ জনগণের, যদি আমরা বলি জনগণের সিদ্ধান্ত বা জনগণের পলিসি, সেক্ষেত্রে জনগণের পার্টিসিপেট তো ম্যান্ডেটরি হওয়া উচিত। যদি একজন বিউরোক্রেট আমাদের হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে জনগণের হয়ে, সেটা কখনোই পাবলিক পলিসিকে বলা যাবে? সেটা বিউরোক্রেটিক পলিসি বলা যেতে পারে, কিন্তু সেটা কখনোই পাবলিক পলিসি বলা যাবে না। তাই পাবলিক পলিসি নামটা রক্ষার জন্য কিন্তু পাবলিকদের পার্টিসিপেশনের কিন্তু খুব প্রয়োজন। অমর্ত্য সেন সেটাই বলেছিলেন। হেবারমাস কি বলেছিলেন? এ নিউ মার্কসিস্ট এ সাপোর্টার এ রেডিক্যাল ডেমোক্রেসির কথা কিন্তু তিনি বলেছিলেন। সাপোর্টার অফ রেডিক্যাল ডেমোক্রেসি হেবারমাস ছিলেন। গেভ দ্য কনসেপ্টস অফ কমিউনিকেটিভ অ্যাকশনস অ্যান্ড আইডিয়াল স্পিচ সিচুয়েশন। এবারে কমিউনিকেটিভ অ্যাকশন আর আইডিয়াল স্পিচ সিচুয়েশন কি? কমিউনিকেটিভ অ্যাকশন বলছে অ্যাকশনস অফ ডেলিভারেশনস অ্যান্ড কোঅপারেশন, যেখানে সবাই মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আইডিয়াল স্পিচ সিচুয়েশন কি? এক্সিস্টেন্স অফ নন কোর্সিভ এনভায়রনমেন্ট, মানে কোনো প্রকারের কোনো কোর্সিভ এনভায়রনমেন্ট থাকবে না, কোনো শোষিত এনভায়রনমেন্ট থাকবে না। অ্যান্ড পিপল পজেসিং ক্যাপাবিলিটিস অফ রেশনাল ডিবেট, এবং মানুষ তার নিজের অর্থাৎ মানুষ রেশনাল একটি ডিবেট করার ক্ষেত্রে যেন কোনো প্রকারে তাকে বাধার সম্মুখীন হতে না হয়। যেটা বর্তমানে নিউজ চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে যে একটা রুলিং পার্টি যেই রুলিং পার্টিতে থাকুক না কেন, সেই রুলিং পার্টিরই কিন্তু সবাই গুণগান গেয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু অরিজিনাল ডিবেট নয়। এই প্রকার ডিবেটের কথা কিন্তু ডেলিবারেটিভ ডেমোক্রেসি বলেনি। এই প্রকারের ফালতু ডিবেট
যে এগুলো বর্তমানে নিউজ চ্যানেলে চলছে, সেই ডিবেটের কথা কিন্তু বলেনি। ডিবেট এমন হওয়া উচিত যেখানে কোনো প্রকার কোর্সিভ পাওয়ার কিন্তু থাকবে না, সবাই নিজের নিজের মত প্রকাশের ক্ষেত্রে স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত গ্রহণ এবং নিজের মতামত প্রকাশ করতে স্বাধীনভাবে অধিকার পাবে। কোনো কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো কারু দ্বারা যেন সে বাধা ফেস করতে না হয়। এটাই হচ্ছে আইডিয়াল স্পেস অফ সিচুয়েশন। এবার এসছে কনসোসিয়েশনাল ডেমোক্রেসি। হোয়াট ইজ কনসোসিয়েশনাল ডেমোক্রেসি? কনসোসিয়েশনাল ডেমোক্রেসিটা তৈরি হয়েছে কিন্তু মাল্টিকালচারাল সোসাইটির জন্য। অর্থাৎ কি, constitutional democracy is concept of creating stable governments, multicultural, multi-ethnic or pursuits societies. It support a form of power sharing in which appropriate representation is provided to different social groups, maintain harmony with the society. কনস্টিটিউশনাল ডেমোক্রেসির তাত্ত্বিকরা এটা বলেছেন যে সমাজের প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা ভাষাগত যে ভিন্নতা রয়েছে, সাংস্কৃতিকগত যে ভিন্নতা রয়েছে, শ্রেণীগত জাতিগত যে বৈষম্যতা রয়েছে, সেই প্রত্যেকটা গোষ্ঠীর মধ্যে থেকে যেন একজন রিপ্রেজেন্টেটিভ উঠে আসে আমাদের জন্য। তাহলে কি হবে, যদি একটা গণতন্ত্র প্রক্রিয়ার মধ্যে, অর্থাৎ যদি ভারতের গণতন্ত্রের কথা বলা যায়, ভারতের সমাজের মধ্যে নানা ধরনের বৈচিত্র্যময় ভাষা রয়েছে, বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে, বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের জাতি রয়েছে। তাহলে সেই সমস্ত জাতি, সেই সমস্ত ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে গড়ে ওঠা সমাজ থেকে যদি এক একজন রিপ্রেজেন্টেটিভ উঠে আসতে পারে, তাহলে কি হবে, সেই সমাজটার ডেভেলপমেন্ট ঘটানোর দায়িত্ব কিন্তু সেই রিপ্রেজেন্টেটিভ হাতে থাকবে। তাহলে এমনটা হবে না যে একটা সংস্কৃতি বা একটা ভাষা আরেকটি ভাষার উপর আধিপত্য বিস্তার করে সেই সংস্কৃতি বা ভাষাকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, সেটা কিন্তু হতে পারবে না। কনস্টিটিউশনাল ডেমোক্রেসিদের মতে যে মাল্টিকালচারাল সোসাইটির ক্ষেত্রে কিন্তু কনস্টিটিউশনাল ডেমোক্রেসি হওয়া কিন্তু অপরিহার্য। যদি না হয় তাহলে কিন্তু একটা যেটা মেজরিটি সংস্কৃতি বা মেজরিটি ভাষা বা মেজরিটি গোষ্ঠী থাকবে, সেই গোষ্ঠী কর্তৃক কিন্তু যারা মাইনরিটি গোষ্ঠী থাকবে তাদেরকে কিন্তু দাবিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা সেকশন থেকে যদি কিন্তু রিপ্রেজেন্টেটিভ একজন উঠে আসে, যেমন আমাদের প্রত্যেকটা সেকশন থেকে যখন একজন এমএলএ এমপি উঠে আসবে, তারা পার্লামেন্টে যাবে, তাহলে তারা কাদের অধিকারের কথা বলে? তারা নিজের সেকশনের অধিকারের কথা বলবে। তাই যেহেতু নিজের সেকশনের অধিকারের কথা বলছে, সেই সময় কি হচ্ছে যে সেই সেকশনটিতে যে অসুবিধাগুলো রয়েছে বা সেই সংস্কৃতির ক্ষেত্রে যে অসুবিধাগুলি তাদেরকে ফেস করতে হচ্ছে, সেই অসুবিধাগুলির সমাধান দেওয়া সম্ভব হবে। এই জিনিসটি বলেছিল কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। তাই প্রত্যেকটা শ্রেণীর জন্য রিপ্রেজেন্টেটিভ আলাদা আলাদা হওয়া প্রয়োজন। কনস্টিটিউশনাল ডেমোক্রেসি ইজ অপোজিট টু মেজরিটেরিয়ান ডেমোক্রেসি। অবভিয়াসলি মেজরিটেরিয়ান ডেমোক্রেসির তাত্ত্বিকে কি, মেজরিটেরিয়ান বলতে কি হয়, যে একটা বড় দল কর্তৃক বা মেজরিটি দল কর্তৃক একটা মাইনরিটি দলকে শাসন করা। অর্থাৎ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে হয়তো কোনো একটা দল 60% ভোট পেল আর কোনো একটা দল 40% ভোট পেল। ঠিক আছে, 40% ভোট পেল, তাহলে 60% যে জনগণ রয়েছে, সেই 60% জনগণ কর্তৃক এই 40% জনগণকে দাবিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এই যে দাবানোর ব্যাপারটি, এই যে শোষণ করার ব্যাপারটি, এই ব্যাপারটি যাতে না হতে পারে, সেই জন্য কী দরকার, সেই জন্য কনস্টিটিউশনাল ডেমোক্রেসির অকান্তই প্রয়োজন। এটা হয়েছে মাল্টিকালচারাল তাত্ত্বিকদের মতামত। কনস্টিটিউশনালিজম সাপোর্ট দ্য কোঅপারেশনস রাদার দেন দ্য কম্পিটিশন পাওয়ার। অর্থাৎ কি, তারা কোঅপারেশন, সহযোগিতার কথা বলেছেন, রাদার দেন দ্য কম্পিটিশনের পরিবর্তে সবাই মিলে সহযোগিতামূলক একটা সমাজ গড়ে উঠবে, যেটাই সব সংস্কৃতি সবাইকে সাহায্য করবে। এই সংস্কৃতির কথাগুলো তুলতে তার রিপ্রেজেন্টেটিভ যখন সেই সেকশনের কথা তুলবে, তখন যেন অন্য সেকশনের যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে, সে কিন্তু তাকে যেন সাপোর্ট করে। তার বদলে হিসেবে সেও যখন তার সেকশনের কথা তুলবে বা সেই গোষ্ঠীর কথা তুলবে, তার বদল হিসেবে সেও কিন্তু তার সাপোর্ট করবে। তাই এটা বলেছে কম্পিটিশনের পরিবর্তে কোঅপারেশনের কথা কিন্তু বলা হয়েছে কনস্টিটিউশনাল ডেমোক্রেসি। গোল কী হবে না, গভর্নমেন্ট স্টেবিলিটি। এরপর বলা যায়, যখন প্রত্যেকটা শ্রেণী নিজের নিজের অধিকার তাদের রিপ্রেজেন্টেটিভদের দ্বারা পার্লামেন্টে ওঠানোর সুযোগ পাবে, তখন অবশ্যই গভর্নমেন্ট স্টেবিলিটি হবে। কিন্তু একটা মেজরিটেরিয়ান প্রক্রিয়ায়, যেখানে মেজরিটারি ডেমোক্রেসি থাকবে, সেক্ষেত্রে কিন্তু দাঙ্গা লড়াই কিন্তু লেগেই থাকবে, কারণ একটা শ্রেণী কর্তৃক আরেকটা শ্রেণীকে দাবিয়ে চলা হচ্ছে।
সেই দাবিয়ে চলার ব্যাপারটির ক্ষেত্রে যখন তারা তাদের ধৈর্যের সীমা হারিয়ে যাবে, তখন তারা প্রতিরোধ, দাঙ্গা এইসব করতে শুরু করবে। তা গভর্নমেন্ট স্টেবিলিটি কিন্তু মেজরিটেরিয়ানের ক্ষেত্রে কোনো সময়ই থাকবে না। দ্য সার্ভাইভাল অফ দ্য পাওয়ার শেয়ারিং আর্গুমেন্ট, অর্থাৎ কি, পাওয়ার শেয়ারিং সবার মধ্যে কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণ থাকবে, কেন একজনের হাতে কিন্তু ক্ষমতা কেন্দ্রীভূত অবস্থায় থাকবে না। দ্য সার্ভাইভাল অফ ডেমোক্রেসি, এইভাবে কিন্তু ডেমোক্রেসি গণতন্ত্র প্রক্রিয়ারও সার্ভাইভাল হবে, যেখানে দাঙ্গা ভায়োলেন্স হবে না, অ্যাভয়েড ভায়োলেন্স, সেখানে অবশ্যই গণতন্ত্র প্রক্রিয়া একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে পারবে। এরপর একটা বিখ্যাত তাত্ত্বিক আরেন্ট লাজফার্ড ভিউজ অফ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি, অর্থাৎ আরেন্ট লাজফার্ড বলে একজন বিখ্যাত তাত্ত্বিক কিন্তু কনস্টিটিউশনাল ডেমোক্রেসির তত্ত্ব দিয়েছিলেন। কি বলেছিলেন আরেন্ট লাজফার্ড? ডিফাইন দ্য কনস্টিটিউশনাল ডেমোক্রেসি অ্যাজ এ মডেল উইথ 4 ক্যারেক্টারিস্টিক্স: এক্সিকিউটিভ পাওয়ার শেয়ারিং অর গভর্নমেন্ট বাই গ্র্যান্ড কোয়ালিশনস, অর্থাৎ পলিটিক্যাল সরকার কীভাবে গঠিত হবে, জোট সরকারের মাধ্যমে গঠিত হবে। একটা যদি পলিটিক্যাল পার্টি মেজরিটিভাবে ক্ষমতায় আসে, আর একটা যদি পলিটিক্যাল পার্টি জোটভাবে মেজরিটি সিট না পেয়ে যদি কোয়ালিশন গভর্নমেন্ট গড়ে তোলে, তাহলে কনস্টিটিউশনাল ডেমোক্রেসিদের মধ্যে সেই কোয়ালিশন যে গভর্নমেন্ট তৈরি হবে, সেই জোটের যে সরকার তৈরি হবে, সেই জোট সরকারটা কিন্তু মেজরিটি সরকারের থেকে বেটার হবে। তার কারণ কি, সেই জোট সরকারের মধ্যে বিভিন্ন পার্টি ইনক্লুড থাকবে, সেই বিভিন্ন পার্টির বিভিন্ন সম্প্রদায় থেকে উঠে আসবে। সেই পলিটিক্যাল পার্টিগুলি নিজের সেকশনের কথা, নিজের সুবিধার কথা তুলবে। যখন নিজের সুবিধার কথা তুলবে, সেক্ষেত্রে কিন্তু মাল্টিকালচারাল যে কনস্টিটিউশনাল ডেমোক্রেসির যে ধারণা, কোর কনসেপ্ট, সেটা কিন্তু রক্ষা পেয়ে চলবে। এ হাই ডিগ্রি অফ সেগমেন্টাল অটোনমি, প্রপোর্শনালিটি অ্যাজ দ্য স্ট্যান্ডার্ড অফ পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন, এবং মিউচুয়াল ভেটো রাইটস। মিউচুয়াল ভেটো রাইট বলতে কী বোঝায়? মিউচুয়াল ভেটো রাইট অর্থাৎ যদি কোনো মেজরিটি শ্রেণী কর্তৃক এমন কোনো বিল বা এমন কোনো পলিসি গ্রহণ করা হয় যেটা মাইনরিটি সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করবে, সেক্ষেত্রে কিন্তু মাইনরিটি সম্প্রদায়ের এটি একটা পাওয়ার থাকবে, যেখান থেকে সে তার ভেটো শক্তি প্রয়োগ করে সেই বিলটিকে কিন্তু অস্বীকার করতে পারে। এক্সিকিউটিভ পাওয়ার শেয়ারিংয়ের মধ্যে কী বলেছেন? লাজফার্ড ডিফাইন্স অ্যাজ দ্য ডিভাইস ইন হুইচ দ্য পলিটিক্যাল লিডার্স অফ অল সিগনিফিক্যান্ট সেগমেন্ট সোসাইটি কোঅপারেশন দ্য গভর্নমেন্ট ইন দ্য কান্ট্রি। সেগমেন্টাল অটোনমি বলতে কী বলছেন? সেগমেন্টাল অটোনমি এন্টাইলস দ্য মাইনরিটি রুল, যেটা আমি বললাম, রুল বাই দ্য মাইনরিটি ওভার ইটসেলফ এরিয়া অ্যান্ড মাইনরিটি এক্সক্লুসিভ কনসার্নস। On all matters, the common interest decisions are made by the segment together, অর্থাৎ সবাই মিলিতভাবে কিন্তু ডিসিশন তৈরি করবে। Proportional degree influence on all other matters, decisions and their executive left to separate segment. Proportional রিপ্রেজেন্টেটিভের অর্থ হচ্ছে অনুপাতমূলক রিপ্রেজেন্টেটিভ তৈরি হবে। অর্থাৎ কি, যে কোনো একটা সম্প্রদায় রয়েছে, বিভিন্ন সম্প্রদায় তো থাকবে একটা সমাজের মধ্যে, সেই সম্প্রদায়ের মধ্যে যে রিপ্রেজেন্টেটিভ থাকবে, সেই রিপ্রেজেন্টেটিভ কিন্তু অনুপাতমূলক থাকবে। অর্থাৎ যদি কোনো সম্প্রদায়ের মানুষ 50 জন থাকে, সেই 50 জনের জন্য একজন রিপ্রেজেন্টেটিভ কিন্তু ধার্য করা হবে। কোনো সম্প্রদায় যদি বেশি পরিমাণ হয়, অর্থাৎ 100 কি 200 জনগণের একটি গোষ্ঠী তৈরি হলো, সেখান থেকে কিন্তু সেই অনুপাতে হয়তো 2 জন কি বা 3 জন তার রিপ্রেজেন্টেটিভ থাকবে। এটাই হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভের কনসেপ্ট। মিউচুয়াল ভেটো রাইটস, যেটা বললাম, যে কোনো যদি মাইনরিটি সম্প্রদায় কর্তৃক কোনো মেজরিটি সম্প্রদায় কর্তৃক কোনো মাইনরিটি সম্প্রদায়ের জন্য এমন কোনো পলিসি তৈরি করা হয় যেটা মাইনরিটি সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করবে, তখন সে কিন্তু তার ভেটো রাইট প্রয়োগ করে সেই বিলটিকে অস্বীকার করতে পারে। ইম্পর্টেন্ট বুকস বাই আরেন্ট লাজফার্ড, যেগুলো হচ্ছে পলিটিক্স অ্যান্ড অ্যাকোমোডেশন, ডেমোক্রেসি ও প্লুরাল সোসাইটি, ইলেকটোরাল সিস্টেম অ্যান্ড পার্টি সিস্টেম, প্যাটার্ন অফ ডেমোক্রেসি, দ্য পাজেল অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন। ছিল তো আর্টিকেল, এটা বই ছিল না, একটা আর্টিকেল ছিল। কান্ট্রিজ হোয়ার কনস্টিটিউশনাল ডেমোক্রেসি ইজ পার্টিসিপেটেড: অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম। এগুলো হচ্ছে কনস্টিটিউশনাল ডেমোক্রেসির এক একটি উদাহরণ। লেবানন, সাইপ্রাস, মালয়েশিয়া, সারিয়াম, কম্বোডিয়া, নর্থ আইল্যান্ডস, সাউথ টেলর্স, বোসানিয়া, হেজারগোভিনা,
সাউথ আফ্রিকা এটসেট্রা। এরপর আসছে গ্লোবালাইজেশন অ্যান্ড ডেমোক্রেসি। টুডে ডেমোক্রেসি হ্যাজ এ গ্লোবাল রিচ। বর্তমান সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু বৈশ্বিক লেভেলে চলে গেছে। বাট স্টিল দেয়ার ইজ এ কোয়েশ্চেন্স অফ ডেমোক্রেটাইজেশন অফ ওয়ার্ল্ড অর্ডার্স। কিন্তু যে বৈশ্বিক অর্ডারের ক্ষেত্রে যে গণতান্ত্রিকরণ, সেখানে কিন্তু একটি প্রশ্ন থেকেই গেছে। কী প্রশ্ন? না, গ্লোবালাইজেশন সাফার্স ফ্রম দ্য ডেমোক্রেটিক ডেফিসিটস। ডেমোক্রেটিক ডেফিসিটের অর্থ হচ্ছে গণতন্ত্রের সংকট। গ্লোবালাইজেশনের ফলে কিন্তু গণতন্ত্রের সংকটও দেখা গিয়েছে। দ্য কনসেপ্ট অফ গ্লোবালাইজেশন, ডেভিড হেলস। একটা কথা বলে রাখা উচিত যে কনসেপ্ট অফ গ্লোবালাইজেশন কে দিয়েছিলেন? না, ডেভিড হেলস। তার পুস্তকটির নাম কী ছিল? ডেমোক্রেসি অ্যান্ড দ্য গ্লোবাল অর্ডার হ্যাজ গিভেন দ্য কসমোপলিটিয়ান মডেল অফ ডেমোক্রেসি। ঠিক আছে, কসমোপলিটিয়ান মানে হচ্ছে বৈশ্বিক ডেমোক্রেসির কনসেপ্ট। অ্যাকর্ডিং টু ডেভিড হেলস, ইনক্রিজিং দ্য গ্লোবালাইজেশন মিনস nation states are losing the control in key policy areas. গ্লোবালাইজেশন, ডেভিড হিল কী বলতে চেয়েছেন যে বৈশ্বিকরণের ফলে, গ্লোবালাইজেশনের ফলে কি হয়েছে না, ন্যাশন স্টেট যে কনসেপ্ট, একটা রাষ্ট্রের যে জাতীয়তার যে ধারণা, সেই ধারণা কিন্তু ক্ষুণ্ণ হয়েছে। কীভাবে ক্ষুণ্ণ হয়েছে? অর্থাৎ একটা যে অ্যাগ্রেসিভ জাতীয়তাবাদ ছিল মানুষদের মধ্যে, জনগণের মধ্যে, যে আমার রাষ্ট্রই শ্রেষ্ঠ, আমাদের দেশের জনগণই শ্রেষ্ঠ, এবং বাকি যে দেশ রয়েছে সেই দেশ কিন্তু অতটা শ্রেষ্ঠ নয় আমাদের তুলনায়। এই যে একটা নিজের যে অহংকার, এই অহংকারের কিন্তু পতন ঘটেছে। ঠিক আছে, কীভাবে ঘটেছে? না, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বৈশ্বিক লেভেলে যখন একটা দেশের জনগণ আরেকটা দেশের জনগণের সঙ্গে আদান প্রদান, ভাব বিনিময় করতে পারছে, ভাব বিনিময় করার সুযোগ পাচ্ছে, সেই সময় কিন্তু একটা হিউম্যানিটির যে কনসেপ্ট, অর্থাৎ মানবতার যে দিকটি, এটি কিন্তু উঠে এসেছে। এতদিন রাজ্যের অর্থাৎ বা রাষ্ট্রের শাসকগণ দ্বারা যে একটা ফলস ইলিউশন তৈরি করে রেখেছিল জনগণের মধ্যে, এবং তারা যেটা চাইতো এবং তারা যেটা বলতো একটা অন্য রাষ্ট্রের বিরুদ্ধে, সেটাই জনগণের মাথার মধ্যে ক্রিয়েট করে দিত। কিন্তু এই ইলিউশনের এই যে একটা ইলিউশনারি বাউন্ডারি, এই ইলিউশনারি বাউন্ডারি থেকে কিন্তু জনগণ বেরিয়ে আসতে সক্ষম হয়েছে গ্লোবালাইজেশনের ফলে। যখন একটা রাষ্ট্রের জনগণ আরেকটা রাষ্ট্রের জনগণের সঙ্গে ভাব বিনিময় আদান প্রদান করার সুযোগ পাচ্ছে, তখন কিন্তু তারা দেখতে পাচ্ছে যে জনগণ কিন্তু, প্রত্যেকটা দেশের জনগণই কিন্তু সুখ সমৃদ্ধি এবং শান্তিভাবে বাঁচতে চায়। কোনো দেশের জনগণই কিন্তু যুদ্ধ চায় না। ঠিক আছে, তাহলে এই সময়কার এই যে একটা গণতন্ত্র, নেশন স্টেটের কনসেপ্ট, সেই নেশন স্টেটের কনসেপ্ট কিন্তু একটু হলেও ক্ষুণ্ণ হয়েছে। এটাই বলেছিলেন ডেভিড হিল। ইনস্টিটিউশন অফ গ্লোবাল গভর্নেন্স like UNSC, IMF, WB, World Trade Organization are suffering from democratic deficits. There are unbounding relationship between sovereignty, territoriality and political power. যেটা হচ্ছে সার্বভৌমিক ক্ষমতা, টেরিটরি অর্থাৎ ভূখণ্ড এবং পলিটিক্যাল পাওয়ার, এই কেন্দ্রের মধ্যে কিন্তু একটা আনবাউন্ডিং রিলেশনশিপ কিন্তু তৈরি হয়েছে গ্লোবালাইজেশন ফলে। In his books, The Model of Democracy, David Hill talks about needs moves towards some of the transitional democracy. In the long term, he talks about establishing global governments and global parliaments. তাই লং টার্মে সে কী বলেছিলেন যে গ্লোবাল একটা পার্লামেন্ট যেন তৈরি হয়, যেখানে এমন একটা পার্লামেন্ট তৈরি হবে, এমন একটা সংসদ তৈরি হবে, যেখানে সমস্ত বিশ্বের সমস্ত দেশের সদস্য থাকবে, এবং সেই গ্লোবাল পার্লামেন্টের দ্বারা বিশ্বের যাতে কল্যাণ সাধিত হয় সেই প্রকারের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর শর্ট টার্মে কী বলেছিলেন? শর্ট টার্মে তিনি বলেছিলেন, লং টার্মে তার ধারণা ছিল এটা, শর্ট টার্মে তিনি বলেছিলেন যে ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলিকে কিন্তু শক্তিশালী করা, যেমন জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, মিডিয়া, গ্রাসরুট ডেমোক্রেসি, এইসবগুলোকে কিন্তু তিনি শক্তিশালী করার কথা বলেছিলেন। পরিশেষে বলা যায়, কনক্লুশনে, ইন ডেমোক্রেসি দ্য রিলেশনস বিটুইন পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট শুড রিমেইন মিউচুয়ালি এনাবলিং। অর্থাৎ সরকার এবং রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক হবে সেটা কিন্তু মিউচুয়ালি এনাবলিং হবে। দ্য সভেরেনিটি অফ গভর্নমেন্ট রিসেটস অন দ্য কনসেন্টস অফ পিপল, যেখানে
সরকারের সরকারের যে চূড়ান্ত ক্ষমতা বা সার্বভৌমিক ক্ষমতা থাকবে, সেটা কিন্তু জনগণ দ্বারাই কিন্তু প্রতিফলিত হবে। সরকারের যে সর্বোচ্চ ক্ষমতা সেটা কাদের দ্বারা প্রদান করা হবে? পিপলের দ্বারা, জনগণের দ্বারা। তারা নিজেদের সম্মতি প্রদান করে একজনকে সার্বভৌমিক ক্ষমতা দেবে। The democracy remains the best from governments as it has its source from the people. গণতান্ত্রিক প্রক্রিয়া তখনই বেস্ট ফর্মের মধ্যে দিয়ে যেতে পারবে যখন সরকার সেখানে তার সোর্স কী হবে? পিপল হবে। অর্থাৎ যখন জনগণের দ্বারা সরকার গঠিত হবে এবং জনগণের সম্মতির দ্বারা সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করবে, তার পলিসি নেবে, তখনই কিন্তু ডেমোক্রেসি তার বেস্ট ফর্ম অনুযায়ী চলতে পারে। এটি হচ্ছে থার্ড ফেজ অফ ডেমোক্রেসির কনসেপ্ট। If you have any kind of doubts, you can comment on the comment box. Thank you.